জি স্যার, খুবই আস্তে আসছে স্যার, কথা বুঝতে পারতেছি না। হ্যালো, হ্যালো। ফাইনাল পরীক্ষা না, ঠিক আছে? তোমরা নিজ নিজ মেসেঞ্জার গ্রুপে একটু দেখো, আমি একটা নোট পাঠিয়ে দিয়েছি। যে লেকচার শিটটার নাম হচ্ছে অ্যালকোহল। আজকে আমরা যে অধ্যায়টা পড়াবো বা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, সেই টপিকসটা বা অধ্যায়টার নাম হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে? তো অ্যালকোহল তোমাদের, আমার মনে হয় যে তোমরা একটু ডাউনলোড করে নিলে ভালো হয়। হ্যাঁ, কারণ আমার মোবাইলে সরাসরি স্ক্রিন শেয়ার করতে পারছি না এখন। কি সমস্যার কারণে স্ক্রিন শেয়ার হচ্ছে না। আর আজকে সম্ভবত আমি বোর্ডে পড়াতে পারবো না, বোর্ড বা কলমে পড়াতে পারবো না আজকে। মানে খাতা কলম নিয়ে আমি তোমাদেরকে পড়াবো। তো আমি শুরুতেই শুরু করতে যাচ্ছি। উপস্থিতি অনেক কম, যেটা আসলে কখনো কল্পনা করা যায় না। তোমাদের উপস্থিতি আরো বেশি হওয়ার কথা, কিন্তু তোমাদের উপস্থিতি আরো কম, দিনের দিন আরো কমে যাচ্ছে। এটা ঠিক না, ঠিক আছে? এই যে দেখো, এখানে একটা নোট তোমাদেরকে আমি দেখাচ্ছি যে অ্যালকোহল। এই অ্যালকোহল অধ্যায়টা আমি আজকে তোমাদেরকে পড়াবো। এই জায়গাটাতে দেখো যে অ্যালকোহল কাকে বলে। অ্যালকোহলটা কি আমরা জানি, যে অ্যালকোহল ইজ এ ড্রাগ। অ্যালকোহল ইজ এ ড্রাগ দ্যাট অ্যাক্টস অ্যাজ এ পাওয়ারফুল ডিপ্রেশন। আমরা জানি যে অ্যালকোহল সাধারণত একটা ডিপ্রেশনের বিরুদ্ধে কাজ করে, একটা ড্রাগ। ডিপ্রেশন স্লো ডাউন ইওর বডিজ নার্ভাস সিস্টেম, মানে ডিপ্রেশনটাকে স্লো ডাউন করে ফেলে, অর্থাৎ নার্ভাস সিস্টেমে, বিশেষ করে অ্যালকোহলটা নার্ভাস সিস্টেমে কাজ করে এবং নার্ভাস সিস্টেমের যে অনুভূতিটা সেটাকে স্লো ডাউন করে ফেলে। হুম, অর্থাৎ কমিয়ে ফেলে। আমাদের শরীরে একটা অর্গান আছে যেটাকে বলা হয় সিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা মূলত আহ, আহ, অনুভূতি অনুভূতি আহ, মানে প্রকাশ করে। অর্থাৎ তোমার কোনো জায়গাতে আঘাতপ্রাপ্ত হলে, বা তুমি তোমার কোনো জায়গায় কেটে গেলে, কোনো জায়গায় ব্যথা পেলে, প্রথমে প্রথমেই কিন্তু বিভিন্ন অ্যান্টেনার মাধ্যমে তোমার এই সিএনএসটা আগে জানতে পারে। এই সিএনএস থেকে তোমার গোটা বডিতে তখন জানিয়ে দেয় যে তোমার কোন জায়গায় ব্যথা হচ্ছে। অর্থাৎ সেন্ট্রাল নার্ভ সিস্টেম থেকেই বোঝা যায় যে আসলে আমার কোন জায়গায় ব্যথা হচ্ছে। তাহলে মূলত এটা সেন্ট্রাল নার্ভ সিস্টেম থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ব্যথার অনুভব বলো, দুঃখের অনুভব বলো, কষ্টের অনুভব বলো, সবকিছুই কিন্তু এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপর কাজ করে। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আমাদের বডির জন্য একটা অন্যতম অর্গ্যান। এবং এই অর্গ্যানটা যদি আমাদের শরীরে না থাকতো, তাহলে আমরা প্রেম, ভালোবাসা, আঘাত, কষ্ট, ব্যথা এগুলো কিছুই বুঝতাম না। ঠিক আছে? তো এই অ্যালকোহল কি করবে? অ্যালকোহল ইজ এ ড্রাগ দ্যাট অ্যাক্টস অ্যাজ এ পাওয়ারফুল ডিপ্রেশন। অর্থাৎ এটা একটা ড্রাগ। ড্রাগ বলতে যে খারাপ জিনিস তা কিন্তু না। ড্রাগ, ড্রাগ মানে হচ্ছে বাংলা হচ্ছে ঔষধ। ঠিক আছে? যেটা ডিপ্রেশন স্লো ডাউন ইওর বডিজ নার্ভাস সিস্টেম। অর্থাৎ তোমার নার্ভাস সিস্টেমটাকে একবারে স্লো ডাউন করে ফেলে। যখনই তুমি এই অ্যালকোহল গ্রহণ করবা, তখন দেখা যাবে যে এই নার্ভাস সিস্টেমের ওপর সে কাজটা করে এবং এই নার্ভাস সিস্টেমটাকে তাৎক্ষণিকভাবে স্লো করে দেয়। অর্থাৎ তোমার ভাবনা, চিন্তা, টেনশন এগুলোকে সাময়িকভাবে মানে স্লো করে দেয়। তখন হয়তো একটু আলাদা ফিল হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এটাই মনে হয় খাওয়া ভালো, তাই না? যে অ্যালকোহলটাই আমাদের খাওয়া ভালো, যেহেতু এত সুন্দর একটা কাজ করে। কিন্তু আসলে বাস্তবে এটা আমাদের খাওয়া ঠিক না। অর্থাৎ অ্যালকোহল আমরা প্রতিনিয়ত খাচ্ছি, বাট অ্যালকোহল খাওয়ার কিন্তু একটা পরিমাণ থাকে, যে কি পরিমাণ অ্যালকোহল আমরা গ্রহণ করতে পারবো আর কি পরিমাণ অ্যালকোহল আমরা গ্রহণ করতে পারবো না। এখন দেখো, বাংলাদেশে কিছু কিছু প্রোডাক্ট উৎপাদন হয় যেগুলো সাধারণত ড্রিঙ্কস বা শক্তিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়। সেই ড্রিঙ্কস গুলোতে সাধারণত যে অ্যালকোহলের পরিমাণ, বাংলাদেশে সর্বোচ্চ অ্যালকোহলের পরিমাণ ব্যবহার করা হয় 5%। কিন্তু এর বেশি অ্যালকোহল আমরা যদি ব্যবহার করে থাকি, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং সেটা খেলে হয়তো মাতলামি করারও একটা মানে সম্ভাবনা থাকে। অর্থাৎ অ্যালকোহল যে আমরা খাচ্ছি না তা কিন্তু না। আমরা দেখা দেখা যাচ্ছে যে পান্তা ভাত, আমরা সকালবেলায় যে পান্তা ভাত খাই সেটাও তো অ্যালকোহল আছে।
অর্থাৎ বিভিন্ন ফ্রুটস, টক জাতীয় ফ্রুটস গুলোতেও কিন্তু অ্যালকোহল অ্যাভেলেবল। ঠিক আছে, তাহলে কি হলো যে আমরা প্রতিনিয়ত অ্যালকোহল খাচ্ছি, কিন্তু অ্যালকোহল অতিমাত্রায় খাওয়া কিন্তু নিষেধ, অ্যালকোহল অতিমাত্রায় খাওয়া যাবে না। এখন আমি তোমাদেরকে এই আরেকটা সংজ্ঞা পড়াই। এই জায়গাখানে দেখো লেখা আছে হোয়াট ইজ অ্যালকোহল। হোয়াট ইজ অ্যালকোহল। আচ্ছা, তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করি, তো স্ক্রিন শেয়ার না করলে হবে না, তোমরা একটু লাইনে থাকো। দেখো, এই যে এই জায়গাটাতে লেখা আছে যে অ্যালকোহল, হোয়াট ইজ অ্যালকোহল। আমরা এই সংজ্ঞাটাই বেশি ব্যবহার করতে পারি যে অ্যালকোহল আর দোজ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অ্যালকোহল ওই সব অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ হুইচ আর দ্য ক্যারেক্টারিস্টিক বাই দ্য প্রেজেন্স অফ ওয়ান টু অর মোর হাইড্রক্সিল গ্রুপ। তাহলে হাইড্রক্সিল গ্রুপ কোনগুলা? ওই যে ওএইচ মূলক যেটা, সেটাকে আমরা হাইড্রক্সিল গ্রুপ বলতেছি। অর্থাৎ অ্যালকোহল হচ্ছে সেই অ্যালকোহল, সেই সেই জাতীয় সেইগুলো অ্যালকোহল যে অ্যালকোহলগুলোতে সাধারণত একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে বা একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকবে। ঠিক আছে, দ্যাট আর অ্যাটাচ দ্য কার্বন অ্যাটম। এটা সাধারণত একটা কার্বনের সাথে যুক্ত থাকবে ইন অ্যান অ্যালকালি গ্রুপ অর হাইড্রোজেন চেন, এবং এটা একটা চেন, মানে চেন বলতে শিকলের মতো হয়ে থাকবে। কিরকম শিকলের মতো হয়ে থাকবে তোমাদেরকে আমি দেখাই, কিরকম শিকলের মতো হয়ে থাকবে। যেমন ধরো যে যে আমি খাতায় যদি লিখি যে অ্যালকোহল সি CH3 CH2 CH CH2, এর সাথে যদি আমি একটা OH যোগ করি, OH যোগ করি, তাহলে সেটা অ্যালকোহল হয়ে যায়। হ্যাঁ, যেমন দেখো যে এখানে আমরা পড়লাম কি, যে অ্যালকোহল এমন একটা যৌগ যে যৌগে সাধারণত যেসব জৈব যৌগে সাধারণত একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে, আর হাইড্রক্সিল মূলকটা সাধারণত একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকবে। তাহলে এখানে হাইড্রক্সিল মূলক কোনটা? এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক। আর অ্যালকাইল মূলক কোনটা? হচ্ছে CH3। ঠিক আছে, তাহলে এখানে আমরা কয়টা কার্বন দেখতেছি? একটা, দুটা, তিনটা কার্বন। তাহলে তিনটা কার্বন হলে সেটাকে আমি কি বলছি? হাফসা বলো, তিনটা কার্বন হলে এই যৌগটাকে আমরা কি বলছি? যদি তিনটা কার্বন হয়, কোন জৈব যৌগে যদি তিনটা কার্বন থাকে, তাহলে সেই জৈব যৌগটাকে আমরা কি বলি? হাফসা, বরাল। হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। বলছে তিনটা, যে জৈব যৌগে তিনটা হাইড্রোজেন যুক্ত থাকবে, সে জৈব যৌগটাকে আমরা কি বলছি? মানে কোন জৈব যৌগ বলছে? এই জৈব যৌগটার নাম বলো। স্যার। এখানে আছে একটা, দুটা, তিনটা কার্বন। এই জি স্যার। তিনটা কার্বন থাকলে আমরা কি বলছি? এই জৈব যৌগটার নাম কি বলবো আমরা? স্যার এটা তো স্যার অ্যালকেন হবে না স্যার? কিন্তু স্যার, অ্যালকেন। কিন্তু এখানে আমি জৈব যৌগটার নাম কি বলবো? এর আগে আমি স্যার কিন্তু পাঁচটা। বলি জি স্যার, পাঁচটা হচ্ছে স্যার পেন্টা, চারটা, পেন্টেন। চারটা তিনটা ভুলে পেন্টেন গেছি। আর চার। তিনটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন। মিথেন। ঠিক আছে, জি স্যার, জি স্যার। এখানে হচ্ছে প্রোপেন। তাহলে এখানে এর সাথে হাইড্রক্সিল মূলক যুক্ত আছে। যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রোপানল। বুঝা গেছে? তো সংজ্ঞায় কি বলতেছে? সংজ্ঞায় বলতেছে যে অ্যালকোহল দোজ আর অর্গানিক কম্পাউন্ড হুইচ আর দ্য ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ ওয়ান অর টু অর মোর হাইড্রক্সিল গ্রুপ।
অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে এবং তিনটাও থাকতে পারে। আর দ্যাট দ্য অ্যাটাচ দ্য কার্বন, এগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে ইন দ্য অ্যালকাইল গ্রুপ অফ কার্বন চেন, ইন হাইড্রোকার্বন চেন। তাহলে এখানে দেখো যে এই যে CH3 CH2 CH2 OH, এটা একটা চেনের মতো মনে হচ্ছে না? শিকলের মতো মনে হচ্ছে না? শিকলের মতো কার্বনগুলো যুক্ত আছে না? ঠিক আছে। আর এখানে সাধারণত একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই যে CH3, সেটাকে আমরা বলছি অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপকে সাধারণত আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, বড় হাতের আর দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে যে সকল জৈব যৌগে সাধারণত একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে, অর্থাৎ এক বা একাধিক হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে বা এক বা একাধিক অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, সেই জৈব যৌগটাকে সাধারণত আমরা অ্যালকোহল বলি। কথাটা বোঝা গেছে? মনে থাকবে যে একটা হাইড্রক্সিল মূলক যদি যুক্ত থাকে তাহলে সেটাকেই আমরা অ্যালকোহল বলতেছি। হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। হ্যালো, সরি, আমাকে একটু, আমি একটু অশ্রমে গিয়েছিলাম। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাওয়া ইয়েস যায়? স্যার। আচ্ছা, জি স্যার, শোনা তাহলে যাচ্ছে স্যার। এই হলো অ্যালকোহল। অ্যালকোহল কাকে বলে? আবারও আমি সংজ্ঞাটা বলছি। অ্যালকোহল বাংলাতে আমি বলছি, অ্যালকোহলটা হচ্ছে সেটা সেসব যৌগ, জৈব যৌগ, যে জৈব যৌগগুলোতে সাধারণত মাত্র একটা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকবে। একাধিকও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। ঠিক আছে, এই হলো অ্যালকোহল। এখন আমরা চলে আসি ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল। ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল। ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল কত প্রকার। অ্যালকোহল কত প্রকার? আমরা সাধারণত জানি যে অ্যালকোহল চার প্রকার। একটা হচ্ছে মনোহাইড্রিক, মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল। 2 নম্বর হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল। দেখো ছেলেপিলে কিন্তু অনেক কমে যাচ্ছে, বুঝছো? এটা কিন্তু খুব খারাপ। ছেলেপিলে কিন্তু কমে যাচ্ছে, জানি না কি জন্য কমছে। হ্যালো, তোমরা কি বুঝছো? সব রোল নাম্বার দিয়ে জি চলে স্যার, কি যাচ্ছে, বলছেন স্যার? সব রোল নাম্বার দিয়ে চলে যাচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। আর 3 নম্বর হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, হাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এবং 4 নম্বর হচ্ছে চার মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, আর 4 নম্বর হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক। 4 নম্বর হচ্ছে পলিহাইড্রিক, পলি পলিহাইড্রিক,
পলিহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল এন্ড পলিহাইড্রিক অ্যালকোহল। মনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, আর পলি মানে হচ্ছে তিনের অধিক। কথাটা বোঝা গেছে? তাহলে আমরা যে অ্যালকোহলের সংজ্ঞাটা পড়লাম, সেই অ্যালকোহলে আমরা প্রথমে পড়েছি যে যেসব জৈব যৌগতে একটি মাত্র হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে সেটাকে, একটি মাত্র হাইড্রক্সিল মূলক বা একাধিক হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে সেটাকে আমরা অ্যালকোহল বলি। এখন আমরা অ্যালকোহলের প্রকারভেদে এসে গিয়ে পড়বো যে মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে। মনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে কার্বন contain only one hydroxyl group in their molecules, অর্থাৎ মনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে, মনো কথাটার অর্থ হচ্ছে এক, আর এই জন্য আমরা এই মনোহাইড্রিক অ্যালকোহলের সংজ্ঞা দিতে পারি যে যেসব যৌগে সাধারণত একটি মাত্র অ্যালকোহল যুক্ত, হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে তাকে আমরা মনোহাইড্রিক অ্যালকোহল বলবো। অর্থাৎ কন্টেন টু হাইড্রক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকুল, অর্থাৎ ওয়ান ওয়ান যে সকল যৌগের পরমাণুতে একটা মাত্র হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে তাদেরকে আমরা মনোহাইড্রিক অ্যালকোহল বলবো। ঠিক আছে? তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল একটা একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে। তাহলে কিভাবে একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে আমি তোমাদেরকে দেখাই। কিভাবে একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে সেটা আমি তোমাকে দেখাই। যেমন যে ধরো যে সি সি C2H5 OH, C2H5 OH। তাহলে এখানে এই জৈব যৌগটার নাম কি? এই জৈব যৌগটার নাম কি? হ্যালো, হ্যালো। স্যার এই জৈব যৌগটার নাম স্যার? হুম, হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ, জৈব যৌগটার নাম কি? হ্যালো। হ্যালো, জি স্যার, হ্যালো। কথা আসতেছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জৈব যৌগটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে? এটাতে কয়টা হাইড্রক্সিল মূলক যুক্ত আছে? স্যার একটু জোরে কথা বলেন স্যার, শুনতে পাচ্ছি না স্যার। জোরে কথা বলছো? আসলে আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে, বুঝছো? তোমরা তো একটা হেডফোনও গিফট টিফট করো না। হ্যাঁ, আমার এই স্যার দেখাই তো স্যার করতে পারলাম না। অনলাইন ক্লাস করতে করতে আমার 5টা হেডফোন অলরেডি কেনা হয়ে গেছে, খালি বারবার নষ্ট হয়, বারবার নষ্ট হয়। এবার শুনতে পাচ্ছো? জি স্যার, মোটামুটি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই গেল ইথাইল অ্যালকোহল, মানে একটা একটা হাইড্রক্সিল মূলক যুক্ত আছে, সেজন্য আমরা ইথাইল অ্যালকোহল বলতেছি। তাহলে ডাইহাইড্রিক অ্যালকোহল কি? যে কন্টেন্ট টু হাইড্রক্সিল গ্রুপ, মানে দুইটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে তাকে আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল বলবো। সেটা কিভাবে আমি তোমাদেরকে দেখাই। যেমন ধরো CH2, সি CH2, এদিকে OH একটা, এদিকে OH একটা। ঠিক আছে? এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে দুইটা, কার্বন আছে দুইটা। তাহলে দুইটা কার্বন থাকলে এই জৈব যৌগটার নাম কি হতে পারে? মিথেন, ইথেন, তাই না? মিথেন এবং ইথেন। ভালো করে কথা শুনো। হ্যালো, মিথেন জি স্যার, এবং মিথেন ইথেন। ওকে স্যার। মিথেন এবং ইথেন। তো মিথেন ইথেন এখানে কয়টা কার্বন? দুইটা কার্বন, একটা 1 নাম্বার কার্বন, একটা 2 নাম্বার কার্বন। ঠিক আছে? তাহলে 1 নাম্বার কার্বনে আছে একটা হাইড্রক্সিল মূলক, 2 নাম্বারে আছে একটা হাইড্রক্সিল মূলক। সুতরাং এই জৈব যৌগটার নাম বলতে পারি যে ইথে 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 মিথেন ইথেন ইথানল। বুঝা গেছে? ইথানল। এরপর দেখো আমরা ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল। তাহলে স্যার বুঝলাম না স্যার, আবার একটু স্যার বলেন, ইথানল আসলো কেন স্যার? ইথানল মানে মিথেন ইথেন দুইটা কার্বন, ঠিক আছে? দুইটা কার্বনের সাথে কি জি আছে? স্যার। OH যুক্ত আছে, সেজন্য আমরা বলছি এটাকে ইথানল, বা ইথেন আচ্ছা, অন টু ডাইওল এটাও বলতে পারো তুমি। ঠিক আছে? বা ইথানল। ওকে স্যার, বুঝতে পারছি। এরপর ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক অ্যালকোহল।
ডাইহাইড্রিক অ্যালকোহল হচ্ছে যে সব জৈব যৌগে অর্থাৎ কন্টেন 3 হাইড্রক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকুলস, অর্থাৎ 3টা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকবে। যে জৈব যৌগে 3টা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এটা কিভাবে আমরা লিখি দেখো, আমি তোমাদেরকে দেখাই। HO, তারপরে CH2, তারপর CH, তারপর OH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড OH। তাহলে এখানে কয়টা হাইড্রক্সিল মূলক আছে? একটা, দুটা, তিনটা। CHOH না, CH2। ঠিক আছে, এখানে তিনটে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে, এজন্য একে আমরা বলছি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এভাবে 4টা বা 4-এর অধিক বা 3-এর অধিক যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে আমরা এখন বলতে পারি যে যেসব জৈব যৌগে সাধারণত একটা হাইড্রক্সিল মূলক থাকে তাকে মনোহাইড্রিক, যেসব জৈব যৌগে 2টা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে তাদেরকে ডাইহাইড্রিক, আর যেসব জৈব যৌগে 3টা যুক্ত থাকবে সে হাইড্রক্সিল মূলক সেটা ট্রাইহাইড্রিক, আর যেসব জৈব যৌগে 3-এর অধিক হাইড্রক্সিল মূলক যুক্ত থাকবে তাকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, পলিহাইড্রিক অ্যালকোহল। অর্থাৎ এখানে ইংরেজিতে সুন্দরভাবে লেখা আছে আমার এখানে কন্টেন অনলি ওয়ান হাইড্রক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকুল, অর্থাৎ যেসব জৈব যৌগে একটা মাত্র হাইড্রক্সিল গ্রুপ থাকবে তাদেরকে আমরা মনোহাইড্রিক অ্যালকোহল বলছি। আর যেসব জৈব যৌগে কন্টেন 2 হাইড্রক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকুল, যেসব জৈব যৌগে দুইটি হাইড্রক্সিল গ্রুপ থাকছে সেটাকে আমরা বলছি ডাইহাইড্রিক অ্যালকোহল। এবং কন্টেন 3 হাইড্রক্সিল গ্রুপ ইন দেয়ার মলিকুল, যেটাতে 3টা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে সেখানে আমরা বলি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে এই যে সংজ্ঞাটা আমি যেভাবে দিয়েছি বা তোমাদেরকে যেভাবে আমি লেকচার শিটে দিয়েছি এটা খুবই সহজ, এবং এর বাইরে আর এর থেকে বড় ডেফিনেশন বা এর থেকে বড় বিস্তারিত লেকচার আমার মনে হয় দরকার নাই। ঠিক আছে, যেটুকু এখানে দেওয়া আছে এটাই মনে হচ্ছে আমার মতে যে সব থেকে উপযুক্ত একটা ডেফিনেশন, উপযুক্ত বিস্তারিত আলোচনা এখানেই করা আছে। অতএব এর বাইরে অ্যালকোহল সম্পর্কে বা অ্যালকোহল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আর কোনো বিস্তারিত আলোচনার দরকার নেই। এরপর আসি আমরা স্ক্রিন শেয়ারে যাই একটু। স্ক্রিন শেয়ার, এই যে দেখো, এই অ্যালকোহল ক্লাসিফিকেশন অফ অ্যালকোহলটা আমরা শেষ করলাম। হ্যাঁ, এরপর দেখো ক্লাসিফিকেশন অফ মনোহাইড্রিক অ্যালকোহল। অর্থাৎ এইখানে অ্যালকোহলের যে একটা প্রকারভেদ আছে, এই যে অ্যালকোহলের একটা প্রকারভেদ আছে, এই প্রকারভেদের একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। কথাটা বুঝছো? মোট 4টা যে প্রকারভেদ আছে তার মধ্যে একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, এবং পরবর্তীতে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহলের প্রকারভেদ অর্থাৎ ক্লাসিফিকেশন। এখানে বলছে ক্লাসিফিকেশন অফ মনোহাইড্রিক অ্যালকোহল। আমরা ওপরে পড়লাম যে অ্যালকোহল 4 প্রকার, অর্থাৎ মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক। আর নিচে আমরা পড়বো মনোহাইড্রিক অ্যালকোহলের ক্লাসিফিকেশন। মনোহাইড্রিক অ্যালকোহলের ক্লাসিফিকেশনে একটু দেখো সংজ্ঞাটা। একে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। তো প্রাইমারি অ্যালকোহল কোনটা? প্রাইমারি অ্যালকোহল আর দোজ অ্যালকোহল হোয়ার দ্য কার্বন অ্যাটম অফ হাইড্রক্সিল গ্রুপ, যেখানে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে। ঠিক আছে, অ্যালকোহল মানেই হাইড্রক্সিল গ্রুপ মাস্ট বি হাইড্রক্সিল গ্রুপ থাকবেই। তাই বলতেছে যে প্রাইমারি অ্যালকোহল আর দোজ অ্যালকোহল হোয়ার দা কার্বন অ্যাটম, যেখানে কার্বন পরমাণু থাকে এবং সেখানে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে, ইজ অ্যাটাচড টু অনলি ওয়ান সিঙ্গেল অ্যালকাইল গ্রুপ, এবং এটা একটা শুধুমাত্র একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকবে।
হাইড্রক্সিল মূলক তো থাকবে, সাথে সাথে একটা অ্যালকাইল গ্রুপও যুক্ত থাকবে, ঠিক আছে। Same of example of this primary alcohol include methanol, propanol, ethanol, etc. এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো একটা জিনিস খেয়াল করো যে এই জায়গাটাতে একটা উদাহরণ আছে ইথানল। ইথানলের এই জায়গাটার উদাহরণটাতে দেখো CH3CH2OH। তো এখানে OH মূলক একটা যুক্ত আছে, সেটাকে আমরা কি মূলক বলতেছি? হাইড্রক্সিল মূলক। এবং এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, অ্যালকাইল গ্রুপ হচ্ছে CH3। এই CH3টা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তাহলে CH3টাকে সাধারণত আমরা বড় হাতের আর দিয়েও প্রকাশ করতে পারি, বড় হাতের আর দিয়েও প্রকাশ করতে পারি। অতএব আমরা সংজ্ঞাটা আবারও বলছি যে প্রাইমারি অ্যালকোহল আর দোজ অ্যালকোহল where the carbon atom of hydroxyl group, এখানে যেখানে একটা কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকবে, is attached to only one single alkyl গ্রুপও যুক্ত থাকবে, একটা সিঙ্গেল অ্যালকাইল গ্রুপও যুক্ত থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম না যে ইথানলের ক্ষেত্রে দেখো CH3CH2OH, অর্থাৎ একটা অ্যালকাইল গ্রুপ আর একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে। যদি কোনো কারণে দেখবা কোনো মৌলের জৈব যৌগের সাথে OH মূলক যুক্ত আছে, তাহলে সেটাকে আমরা ইথানল বা প্রোপানল, নল ওয়াল উচ্চারণ করতে হবে, ওয়াল। ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল ইত্যাদি। ঠিক আছে, আমার কথা কি শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আর তো কেউ কথা বলে না। হাফসা কোথায়? জি স্যার। হাফসা কোথায়? জি হাফসা কোথায়? স্যার, আমি শুনতে পাচ্ছি আপনাকে, ক্লাসে আছি আমি। আচ্ছা, এই যে করোনা কিন্তু বাড়তেছে, বুঝছো? ইন্ডিয়াতে কিন্তু করোনা বাড়তেছে, সবাই আবার সাবধানে থাকো। বাড়তেছে। হ্যাঁ, ইন্ডিয়াতে প্রচুর ভ্যাকসিন পরিমাণে প্রথম ডোজ নিবার পর থেকে তো জ্বরই ছাড়তেছে না, দ্বিতীয় ডোজ নেওয়ার সাহসই করতে পারি নাই। ডেট চলে গেছে আরো 2 দিন আগে। কিন্তু জ্বর যাতে বেশি দিন দীর্ঘস্থায়ী না হয়। ভারতে কালকে ছিল 16,000, আজকে হচ্ছে 22,000। মৃতের সংখ্যাও ভারতে বাড়তেছে এবং আমাদের প্রধানমন্ত্রী অলরেডি অ্যানাউন্স করছে যে শীতের মধ্যে করোনা বাড়তে পারে। এবং আমার মনে হয় যে শীতের মধ্যে করোনা আবার বাড়বে, মেবি। তবে আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম এই এই সিচুয়েশনটা আল্লাহ আমাদেরকে না দেয়, এই দোয়াটা আমরা সবাই করি। ইনশাআল্লাহ, দেখা যাক। তারপরে দেখো সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহলে কি বলতে দেখো, সেকেন্ডারি অ্যালকোহল আর দোজ where the carbon of the hydroxyl group in attach two alkyl group in their site। এখানে বলছে যে সেকেন্ডারি অ্যালকোহলে হাইড্রক্সিল গ্রুপ থাকবে একটা, কিন্তু অ্যাটাচ টু অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ দুটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। ওখানে আমরা হাইড্রক্সিল গ্রুপের উপর ভিত্তি করে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক বিভক্ত করেছিলাম। আর এই মনোহাইড্রিক অ্যালকোহলে আমরা অ্যালকাইল গ্রুপের উপর ভিত্তি করে আমরা এটা বিভক্ত করতেছি। ঠিক আছে, আমরা মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক অ্যালকোহলে আমরা সংজ্ঞা দিয়েছিলাম যে কয়টা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে। কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহল, প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সারি অ্যালকোহলটা আমরা সংজ্ঞা করতেছি অ্যালকাইল গ্রুপের উপর ভিত্তি করে, অর্থাৎ কতটি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকছে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলে বলতেছে সেকেন্ডারি অ্যালকোহল আর দোজ where the carbon atom of the hydroxyl group is attached to alkyl group in their in the either side, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে দুইটা হাইড্রক্সিল গ্রুপ থাকতেছে। দেখো এখানে প্রোপান টু অল, প্রোপেন টু অল, মিথেন, ইথেন, প্রোপেন। এই উদাহরণটাতে একটা জিনিস লক্ষ্য করো, আমি লেকচার শিটে যাই। এবার একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই।
একটা জিনিস দেখো, যে অ্যালকাইল গ্রুপ, তাহলে CH3 দিস ইজ অ্যান অ্যালকাইল গ্রুপ, এর সাথে CH2, এর সাথে আরেকটা অ্যালকাইল গ্রুপ CH3, এর সাথে একটা OH মূলক যুক্ত থাকছে। ঠিক আছে, দেখো CH3 CH2 CH3, CH2 না CH3, তাহলে এই জায়গাটাতে একটা হাইড্রক্সিল মূলক যুক্ত থাকছে, বাট দুটো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকতেছে। দ্যাট ইজ টার্সিয়ারি গ্রুপ, তাহলে না সেকেন্ডারি গ্রুপ। তাহলে টার্সিয়ারি গ্রুপে টার্সিয়ারি মনোহাইড্রিক অ্যালকোহল, তাহলে আমরা কাকে বলবো, যে আর দোজ টার্সিয়ারি অ্যালকোহল আর দোজ অ্যালকোহল, যে অ্যালকোহল গুলোতে তিনটে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। কয়টা? তিনটে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। হেভি ইজি, মানে খুবই সহজ জিনিসগুলা। কিভাবে দেখো, CH3 CH3 CH3, সরি এখানে লিখ, প্রথমে একটা কার্বন দাও, চারটা হাতে একটা CH3, একটা CH3, একটা CH3, আর একটা OH, দ্যাট মিন্স টার্সিয়ারি অ্যালকোহল। আমি এখন ফাইনালি তোমাদেরকে বাংলায় যে বাংলা সংজ্ঞাটা দিয়ে দিই। প্রাইমারি অ্যালকোহল হচ্ছে যে অ্যালকোহলগুলোতে একটা হাইড্রক্সিল মূলক আর একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, তাকে আমরা প্রাইমারি বলবো। আর যে সেকেন্ডারি অ্যালকোহল হচ্ছে যেটাতে একটা হাইড্রক্সিল গ্রুপ এবং দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, তাদেরকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল বলবো। টার্সিয়ারি অ্যালকাইল গ্রুপ টার্সিয়ারি অ্যালকোহল যেটাতে একটা হাইড্রক্সিল মূলক এবং তিনটে অ্যালকাইল মূলক যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো টার্সিয়ারি অ্যালকোহল। দ্যাটস এনাফ। খুব সহজ ভাষায় লেখা আছে আমার লেকচার শিটে, খুব বেশি পড়তে হবে না। ঠিক আছে, এইগুলো অ্যালকোহল। তো অ্যালকোহল সরাসরি যে অ্যালকোহলটা সাধারণত আমরা দেখি, এটা সাধারণত ফল থেকে তৈরি করা হয়। পৃথিবীতে মধ্যপ্রাচ্য বলছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এগুলো ফল থেকে তৈরি হয়। তো কোন ফল থেকে অ্যালকোহল বেশি ভালো হয়, তৈরি হয়? বড়াল, জয়, ইয়েস স্যার। কোন ফল থেকে সব থেকে বেশি দামি অ্যালকোহল তৈরি হয়? স্যার আঙ্গুর ফল। গুড, তুমি তো ভালোই জানো দেখি। হুম, জি স্যার, ডিসকভারি চ্যানেলে প্রচুর দেখছি স্যার। প্রচুর দেখছো। কিন্তু অ্যালকোহল আসলে আঙ্গুর ফল খাওয়া ভালো, কিন্তু আঙ্গুর ফলটাকে ফর্মেন্টেশন পদ্ধতি অর্থাৎ গাজন পদ্ধতিতে এটাকে পচানো হয়। এক কথায় পচিয়ে একটা রস তৈরি করা হয় এটা, এবং এটা খুব সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়। ঠিক আছে, এমন এমন অ্যালকোহল আছে যে হাফ লিটার বা 1 লিটার অ্যালকোহলের দাম প্রায় 35,000 টাকা, 80,000 টাকাও পর্যন্ত অ্যালকোহলের দাম আছে। এগুলো সব বিলাসিতা। ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে এরকম নিয়ম নাই অ্যালকোহল গ্রহণ করার ক্ষেত্রে। ঠিক আছে, অ্যালকোহল গ্রহণ করা আমাদের ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মে নিষিদ্ধ, এবং পাশাপাশি অন্য ধর্ম যেগুলো আছে সেগুলোতেও এটা নিষিদ্ধ, মানে নিষিদ্ধ করা হয়েছে এবং বাধা নিষেধ আছে, তাদের মধ্যে বাধা নিষেধ আছে। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যালকোহল আমাদের ল্যাবরেটরিতে অ্যালকোহল আছে। যদি 1 তারিখে ভার্সিটি খুলে, তাহলে তোমাদেরকে অ্যালকোহল আমি দেখাবো, সেটা সরাসরি অ্যালকোহল। তো অ্যালকোহলের মাত্রা হচ্ছে যে 5% অ্যালকোহল সাধারণত আমরা সরাসরি গ্রহণ করতে পারবো, তবে এটা এর বেশি গ্রহণ স্যার একটা করলে কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার পিওর অ্যালকোহল স্যার কিরকম থাকে, দানা দানা নাকি লিকুইড? লিকুইড বেটা, পিওর অ্যালকোহল সম্পূর্ণ লিকুইড। আমি তোমাকে একদম দেখাচ্ছি। স্বচ্ছ লিকুইড না স্যার? স্বচ্ছ লিকুইড, ইয়েস, স্বচ্ছ লিকুইড। পিওর অ্যালকোহলটা স্বচ্ছ লিকুইড। আমার ল্যাবরেটরিতে 3 বোতল আছে, বুঝছো, 3 বোতল আছে। আর যেগুলো সাধারণত বিভিন্ন ফলমূল থেকে তৈরি করা হয় বা আখ থেকে তৈরি করা হয়, যেমন এক ধরনের অ্যালকোহল আছে, বিশেষ করে আমাদের দিকে উত্তরবঙ্গে যে সাঁওতাল জাতি আছে, এই সাঁওতাল জাতি কিন্তু এক ধরনের অ্যালকোহল গ্রহণ করে। তারা কি করে, অ্যালকোহলটা সাধারণত ভাত রান্না করে ওরা, মাটির হাঁড়িতে জি ভাত স্যার, রান্না। ওইটা জানি স্যার, ওইটা জানি। মাঠে পান্তা ভাত দিয়ে তারপর বানায়। স্যার। এটা মাটির নিচে অনেক দিন যাবত পুঁতে রাখে। স্যার, স্যার পিওর অ্যালকোহল আমাদের জন্য স্যার বিষাক্ত না স্যার? মানে অগ্রহণযোগ্য না স্যার? অবশ্যই পিওর অ্যালকোহল তো তুমি
মানে মানুষ ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য পিওর অ্যালকোহল ব্যবহার করা হয়, শুধুমাত্র জি স্যার। ল্যাবরেটরি। ঠিক আছে, যদি কোনো উৎপাদনমুখী বা বাজারজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে কোনো জায়গায় ইউজ করা হয়, তাহলে সেটাকে বিভিন্ন রকম রিফাইন করা হয়, বা ওখানেও ওটা ব্যবহার করা যায় না পিওর, ওখানে বিভিন্ন ধরনের ফলমূল থেকে নির্যাস রস ব্যবহার করা হয়, ওই ওই অ্যালকোহল ব্যবহার করা হয়। যেমন আমি তোমাকে বলি, বিভিন্ন ধরনের ধরনের রং বাজারে আছে, স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। বিভিন্ন ধরনের রং বাজারে আছে, ঠিক আছে, এখন শোনা যায়? ইয়েস স্যার। বিভিন্ন ধরনের কালার বাজারে আছে, কিন্তু সব কালার কি আমাদের খাওয়ার যোগ্য? আমরা কিন্তু অনেক কালার খাই, আমরা অনেক কালার খাই, বিভিন্ন ধরো যে শ্যামাই বা কালারফুল কালারফুল কোনো ফুড, এগুলোতে কিন্তু আমরা কালার দেখি, কালার পাই, কিন্তু আসলে এই এই কালারটাই সাধারণত খাওয়ার যোগ্য। যেমন সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি কিন্তু খেতে পারবা না, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের আর একটা আছে যেটা আমরা সাধারণত খেয়ে থাকি, আমরা খাই সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডা, এগুলো কিন্তু কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এমন ধরনের সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে যেটা আমরা খাই। আবার ধরো যে ড্রিঙ্কস এর ক্ষেত্রে আমরা যে ড্রিঙ্কস করি, সেই ড্রিঙ্কসে কিন্তু এক ধরনের সোডা ব্যবহার করা হয়, যেটা আমাদের পিছনে যে পিটুইটরি গ্রন্থি থাকে, পিছনে একটা পিটুইটরি গ্রন্থি থাকে, যেটা সব রকম হরমোন সৃষ্টি করে। আমাদের পিঠে, আমাদের পিঠে ওপরে ঘাড়ের নিচে একটা গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় পিটুইটরি গ্রন্থি। এই গ্রন্থি অনেক সময় কাজ করার ফলে বা রাত জাগার ফলে কিছু সময় দেখা যাবে যে আস্তে আস্তে জিনিসটা নিস্তেজ হয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে যে সোডা খায় বা সোডা গ্রহণ করে। যেমন ধরো আমাদের যে বিভিন্ন ধরনের বাজারে যে ড্রিঙ্কস পাওয়া যায়, এগুলো কিন্তু এক ধরনের সোডা। এই সোডা যদি আমরা গ্রহণ করি, অনেক সময় দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমাদেরকে খেলে অনেক সময় একটু চাঙ্গা মনে হয় বা একটু শক্তি পাওয়া যায়। তো এরকম সৌদি আরবের একটা অ্যাড তোমাদেরকে বলবো, গল্পটা বলবো না গল্পটা শুনবা না কও? তোমরা তো আবার অনেক বড়। জি স্যার, বলেন স্যার। গল্পটা হয়েছে যে বাংলাদেশের একটা কোম্পানি, বুঝছো, সৌদি আরবের সোডার মানে ড্রিঙ্কস এর অ্যাড নিয়ে গেছে, বুঝছো। তো ড্রিঙ্কস এর অ্যাড নিয়ে গিয়ে যাকে অ্যাড করতে বলা হয়েছে, অ্যাড কোম্পানিকে বলা হয়েছে যে আপনার আমার ড্রিঙ্কস এর অ্যাড করে দেন একটা। তো এখন সৌদি আরবে যে অ্যাড এর একটা পোস্টার লাগাইছে, একটা বিশাল পোস্টার। তো প্রথমে প্রথমে দিয়েছে একটা নিস্তেজ লোক, তারপরে তীর তীর চিহ্ন দিয়ে ড্রিঙ্কস এর ছবিটা দিয়েছে, তারপরে তীর চিহ্ন দিয়ে একটা সবল লোক দিয়েছে, ঠিক আছে। তো এই এই মানে বিজ্ঞাপনটা দেখে কেউ আর ড্রিঙ্কস খায় না। কেন খায় না, কে বলতে পারবে? প্রথমে একটা সবল লোক, মানে সুস্থ লোক, চাঙ্গা লোক, সেকেন্ডে সেকেন্ডে তীর চিহ্ন দিয়ে দিয়েছে একটা ড্রিঙ্কস এর ছবি, তার মানে সে ড্রিঙ্কস গ্রহণ করেছে। তারপরে তৃতীয় ছবিতে দেখা যায় যে সে নিস্তেজ হয়ে গেছে। আমার কথাটা বুঝছো? এই ড্রিঙ্কসটা আর চলে না। কেন চলে না বলো তো? না সরি, প্রথমে নিস্তেজ লোক, তারপরে ড্রিঙ্কস, তারপরে চাঙ্গা হয়েছে। তাহলে এই অ্যাডটা আমাদের বাংলাদেশে কিন্তু ঠিকই চলছে, যে প্রথমে নিস্তেজ হয়ে গেছে, কাজ করতে পারে না, ড্রিঙ্কসটা খাওয়ার ফলে সে চাঙ্গা হয়েছে। কিন্তু এই অ্যাড মধ্যপ্রাচ্যের দেশে চলে না কেন, আমাকে বলো তো? স্যার এটা কি এনার্জি ড্রিঙ্ক? এনার্জি ড্রিঙ্ক, একটা একটা এনার্জি ড্রিঙ্ক যদি তুমি খাও সাপোজ, তাহলে তুমি খাইলে, খাওয়ার পরে কি হলো, সতেজ হয়ে গেল। তো সৌদি আরবে এরকম একটা নিস্তেজ লোককে দেখানো হয়েছে প্রথমে, তারপরে ড্রিঙ্কস খাচ্ছে, খাওয়ার পরে তৃতীয় ছবিটাতে দেখা যাচ্ছে যে লোকটা চাঙ্গা হয়ে গেছে। বাংলাদেশে এই অ্যাড দেখে অনেকেই ড্রিঙ্কসটা খায়, কিন্তু সৌদি আরবে এই অ্যাড দেখে কেউ ড্রিঙ্কস খায় না কেন? যে বলতে পারবে তাকে একটা চকলেট দেবো আমি। স্যার অ্যানিমাল প্রোডাক্ট ইউজ করা হয় ড্রিঙ্কসটা হয়তো। মেন কথা হচ্ছে যে আমরা পড়ার সময় বা দেখার সময় ডান দিক দিয়ে দেখি, তাহলে ডান দিকে যখন একটা লোক সতেজ ছিল, তারপরে ড্রিঙ্কস করলো, তারপরে নিস্তেজ হয়ে গেল। কিন্তু সৌদি আরব কি ডান দিকে দেখে? সৌদি আরব তো বাম দিক থেকে দেখে। কোরআন শরীফ আমরা কোন দিকে পড়ি? জি স্যার স্যার, এখন বুঝতে পারছি স্যার। একটা সতেজ লোক ছিল,
ড্রিঙ্কস হ্যাঁ, খেয়ে তারপর নেতা হয়ে গেছে। নেতা হয়ে গেছে। তো সৌদি আরব তো দেখছে যে ডান দিক থেকে, এই ডান দিকে একটা চাঙ্গা লোক তারপরে খাইলো আবার নিস্তেজ হয়ে গেল, তো ওরা কি খাইবে ওটা? না স্যার, ওরা তো স্যার আহ, মদ্য প্রোডাক্ট হিসেবে ভাববে এমন কিছু একটা। ভাববে, ভাববে ঠিক আছে, কিন্তু তুমি ব্যাপারটা বুঝতে পারোনি, তোমাকে বুঝাইতে পারিনি। বুঝলে, বুঝতে পারলে হাসতে। আমি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি। একজন সৈকত বুঝতে পারছে। তারপরে এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে যে কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিজটা কি? কেমিক্যাল প্রপার্টিজ এখানে লেখা আছে যে অ্যান অ্যালকোহল ইজ মেড আপ এ চেইন অফ কার্বন। অ্যালকোহল কার্বনের চেন দিয়ে তৈরি, মেড অফ চেন। কিভাবে চেন? স্যার চেনটা কি জিনিস? চেনটা হচ্ছে চেনটা হচ্ছে এই জিনিস যে কার্বনগুলো একই বন্ধনে একইভাবে অবস্থান করবে। কার্বনগুলো একইভাবে অবস্থান করবে, যেমন ধরো CH3, CH3, CH2, CH, CH2, CH3, দিস ইজ চেন। দেখো একটার পরে একটা কার্বন যুক্ত আছে না, একক বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে না? হ্যাঁ, এই কার্বনটা এই কার্বনটার সাথে যুক্ত, আবার এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, আবার এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত। দিস ইজ চেন। এটা কি আমরা বলছি? চেন। অর্থাৎ অ্যান অ্যালকোহল ইজ আপ মেড আপ অফ এ চেন অফ কার্বন, অর্থাৎ কার্বনের সাথে চেন যুক্ত বা চেন আকারে যুক্ত থাকবে। ঠিক আছে? অ্যান্ড হাইড্রোজেন, এবং এর সাথে হাইড্রোজেনও থাকবে। তা আমরা তো পড়ে, এখানে হাইড্রোজেন তো আছেই, কার্বনের সাথে হাইড্রোজেন আছে না, কার্বনের সাথে হাইড্রোজেন আছে না, কার্বনের সাথে হাইড্রোজেন আছে না। তাহলে কেমিক্যাল প্রপার্টিজে আমরা বলতে পারি অ্যান অ্যালকোহল ইজ মেড অফ অফ এ চেন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। চেনের মাধ্যমে অর্থাৎ একটা কার্বন চেনের সাথে সাধারণত হাইড্রোজেন যুক্ত থাকবে। তারপরে আরেকটা বলছে যে হোয়ার অ্যান এ hydroxyl মূলক attached to where hydrogen molecule of supposed to be attached to a carbon, অর্থাৎ হাইড্রক্সিল মূলকটা একটা হাইড্রোজেন মূলকের সাথে অ্যাটাচ, কার্বন মূলকের সাথে অ্যাটাচ যুক্ত অবস্থায় থাকবে। এখানে একটা জেনারেল ফর্মুলা দেওয়া আছে, দেখো জেনারেল ফর্মুলা। এই যে জেনারেল ফর্মুলাটা হচ্ছে CN CnH2n প্লাস 1 ইন্টু OH, প্লাস 1 ইন্টু OH। আচ্ছা, এই যে ফর্মুলাটা আমি কোথায় পড়িয়েছিলাম? হাফসা বলবে এটা আমি কোথায় পড়িয়েছিলাম? স্যার মনে নাই, আর স্পষ্ট দেখতেও পাচ্ছে না, বাট এটা পড়ছি আমরা। এবার দেখতে পাচ্ছ? CnH2nOH। কে বলতে পারবে যে এই জিনিসটা আমি পড়াইছিলাম যখন আমি জৈব যৌগ পড়িয়েছিলাম? সে জৈব যৌগে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। জৈব যৌগ অধ্যায়ে আমি এই এই জিনিসটা পড়িয়েছিলাম। এটা হচ্ছে জি স্যার, হতে পারে। অ্যালকেন জৈব যৌগ নির্ণয়ের সূত্র। অ্যালকেন জৈব যৌগ নির্ণয়ের সূত্র, সাথে শুধুমাত্র OH যুক্ত করা হয়েছে। অ্যালকেন জৈব যৌগ, তাহলে এই জৈব যৌগ, এই এই সূত্রটাতে যদি আমরা OH যুক্ত করি তাহলেই কিন্তু একটা অ্যালকোহল চলে আসবে। ভালো করে খেয়াল করো, এখানে ধরো C3, মানে কার্বন কয়টা? কার্বন কয়টা? 3টে। ঠিক আছে? C3 এর সাথে H2 গুণিত N এর মান 3 প্লাস 1 ইন্টু OH। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে C3 H 3 দুগুণা 6 আর 1 7, H7OH। তাহলে 3টা কার্বন থাকলে আমরা কি বলবো? মিথেন, ইথেন, প্রোপেন। তার মানে এটা হচ্ছে প্রোপানল। অ্যালকোহলটা হচ্ছে প্রোপানল। বুঝা গেছে? কিন্তু একটা OH মূলক কিন্তু থাকতেই হবে, OH মূলক না থাকলে অ্যালকোহল হবে না। ক্লিয়ার? জয় বড়াল।
এস স্যার। স্যার এগুলো স্যার এই আইইউপ্যাক এটা সেটা যেগুলো পড়াইছিলেন ওটার ওই চ্যাপ্টার থেকে না স্যার? ওই চ্যাপ্টার থেকে এতক্ষণে মনে পড়ছে তোমার, তাই না? সরি স্যার। এতক্ষণে মনে পড়ছে, ভুলে গেছো, সব ভুলে যাই। একটা জিনিস এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন জৈব যৌগগুলো কিভাবে নামকরণ করা হয়, কিভাবে তোমার সংকেতগুলা লিখতে হয়, সব তোমরা ভুলে গেছো। আমি তো এই জন্য এই জিনিসগুলো আমি আগেই পড়িয়ে নিয়েছিলাম যে প্রতিটা অ্যালকেন যৌগ কিভাবে নামগুলো লিখতে হয় এবং নামগুলো আহ, আহ, বন্ধন ভিত্তিক ভাবে নামগুলো প্রথম সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন, ডাবল বন্ড থাকলে অ্যালকিন, ট্রিপল বন্ড থাকলে অ্যালকাইন। আমি তোমাদেরকে এটা সুন্দরভাবে বুঝিয়েছি। তারপরেও তোমরা যদি না বুঝো, এবং ওই সময় ছাত্ররা বলছে যে এরকম ভাবে স্যার কোনোদিনই বুঝিনি আমি, তার মানে সেদিন ছাত্ররা অবশ্যই বুঝেছিল। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে, ব্যাড সাইড অফ অ্যালকোহল। অ্যালকোহল যেহেতু খারাপ জিনিস সেহেতু ব্যাড সাইড থাকবে, তাই না? অ্যালকোহল যেহেতু খারাপ জিনিস সেহেতু এর একটা ব্যাড সাইড থাকবে, এটাই নিয়ম। তো ব্যাড সাইড গুলো কি কি পরীক্ষায় থাকতে পারে? রাইট ডাউন দ্য ব্যাড সাইড অফ অ্যালকোহল। পরীক্ষায় থাকতে পারে, এটা ফাইনাল পরীক্ষায় থাকতে পারে যে অ্যালকোহলের ব্যাড সাইড কি, ব্যাড সাইড গুলো কি কি। স্যার আপনি ক্যামেরা দিয়ে যে দেখাচ্ছেন স্যার, অনেক ঘোলা আসতেছে স্যার, কিছুই বোঝা যাচ্ছে না স্যার এখানে। বলা আসতেছে আসলে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, বুঝছো, গরিবের ক্যামেরা তো। আর এই ক্যামেরা দিয়ে যে কি পরিমাণ ক্লাস নেওয়া হইলো তুমি চিন্তাও করতে পারবে না, কি পরিমাণ যে ক্লাস নিলাম। আর আমি আমি যে মোবাইলটা ব্যবহার করি খুব দামি না, বুঝছো জয়, মানে অল্প, মানে কোন রকম কাজ চালার মতো। তাও অবশ্য তোমাদের ক্লাস নিয়ে শেষ করে দিলাম, সমস্যা নাই। এখানে দেখো, এখানে লেখা আছে ব্যাড সাইড অফ অ্যালকোহল, সুন্দরভাবে লেখা আছে যে আসলে অ্যালকোহলের খারাপ দিক কোনগুলো। যেমন এই যে এখানে একটা বাচ্চার ছবি সুন্দরভাবে দেওয়া আছে যে মাদার্স হু ড্রিঙ্ক অ্যালকোহল এক্সপোজ ফেটাস টু অ্যালকোহল ইন ইউট্রেস। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এবার আমার কথা স্যার শোনা যাচ্ছে কথা না? তো শুনি না। হ্যালো, হ্যালো। এস স্যার, স্যার শোনা যাচ্ছে আজকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, আগামী 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 1 তারিখে আর তোমরা অবশ্যই ফিজিক্যালি ক্লাস করো, কিন্তু অনলাইন পরীক্ষা দাও, সমস্যা নাই। হ্যাঁ, স্যার অনলাইন আমাদের পরীক্ষা। তো বৃহস্পতিবার মানে 4 তারিখ থেকে তাহলে। আর ক্লাস কি বিকালে মানে রাত হবে? তোমরা ডিপার্টমেন্টের রুটিন। সাথে যোগাযোগ তোমরা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করো যে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। সব বিকেলে ক্লাস হবে, সন্ধ্যা থেকে শুরু হবে, ঠিক আছে? তোমাদের ইভিনিং গ্রুপের সমস্ত ক্লাস সন্ধ্যার দিকে শুরু হবে, বুঝা গেছে? স্যার এবার এক্সাম কি প্রত্যেকে, আসলে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? আচ্ছা আমি দেখি একটু পরে, যদি আমি দেখি তাহলে তোমাদেরকে অনলাইনে পরীক্ষা হবে কিনা সেটার মেসেজ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হবে ঠিক কিনা। আছে স্যার, একটু একটু স্যার ওইভাবে যদি অভয় দিতেন তাহলে স্যার ওইভাবে প্রিপারেশন নিতাম স্যার, আরে যে আসলে অনলাইনে হবে না অফলাইন। মুই আলমগীর কবির স্যার থাকতে অত টেনশন করো কেন, হ্যাঁ? ঠিক আছে টেনশনও স্যার। করো না, ভয় করিও না, ভরসা করিও না, মানে বাংলাদেশ খেলার মতো, বুঝছো? বাংলাদেশ যেভাবে খেলে তাতে বড় ভয়ও নাই ভরসাও নাই, কথাটা বুঝছো? আমি আলমগীর স্যার, আমি চেষ্টা করব কিভাবে পরীক্ষা টরীক্ষা নেওয়া যায়। হ্যাঁ, বা আমি আলোচনা করছি অলরেডি বিভিন্ন টিচার, ট্রাস্টি বোর্ড, রেজিস্ট্রার স্যার, সবার সাথে আমি আলোচনা করছি, কারণ তোমাদের সাথে সবচাইতে বেশি কাছাকাছি থাকি আমরা টিচার, তাই কি না? জি স্যার। আর ছাত্রদের ছাত্রদের অভিব্যক্তিটা কি এটা আমরাই ভালো বুঝি। অথবা আমরা আমরা এগুলো অভিব্যক্তিগুলো আমরা ট্রাস্টি বোর্ড বা রেজিস্ট্রার স্যারের কাছে আমরা তুলে ধরবো, তুলে ধরার পর একটা ব্যবস্থা করব, ঠিক আছে? নো টেনশন, চিন্তা করিও না। আর আমি 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 আলমগীর স্যার কাউকে ফেল করাই না, ভালো ভালো মার্ক দিই, বুঝছো? আমার কথা বুঝা গেছে? ইয়েস জি স্যার। খালি এক কাপ চা খাইয়ে দিও তাইলে হবে। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ দেখা হোক স্যার, রং চা। ইনশাল্লাহ চা খাওয়া দিও স্যার। চা পান যা লাগে সব খাওয়াবো স্যার। চা খাবো না, কিচ্ছু খাবো না, একটু ভালো করে পড়ো, বুঝছো? হ্যাঁ,
এখানে দেখো ব্যাড সাইড অফ অ্যালকোহল। আমাদের দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো আছে, আমাদের এশিয়া মহাদেশের, দক্ষিণ এশিয়া মহাদেশের অনেক দেশেই কিন্তু অ্যালকোহল গ্রহণ করে মেয়েরাও। ঠিক আছে, তো এখানে অ্যালকোহল ব্যাড সাইড অ্যালকোহলের ক্ষেত্রে একটা জিনিস দেখাচ্ছে যে মাদার হু ড্রিঙ্কস অ্যালকোহল, যে মা অ্যালকোহল গ্রহণ করে, এক্সপোজ ফেটাস টু অ্যালকোহল ইন ইউটিউব। এটা আমাদের আমাদের আমরা যখন জন্মগ্রহণ করি, হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা তোমরা, জি স্যার, আসি স্যার। তো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন? স্যার উপরের স্যার অনগোয়িং কলের উপর টিপ দেন, তারপরে হয়তো নিয়ে আসবে আপনাকে। গুড, ভেরি গুড, এবার আইসি। এখন আমরা আসি। হ্যাঁ, এখানে দেখো যে আমরা যে ভ্রূণ, আমরা যে আমাদের মায়েদের যে ভ্রূণ, সেই ভ্রূণটা অ্যালকোহল খেলে নষ্ট হয়ে যায়। তারপরে অ্যালকোহল ইন এ প্রেগনেন্ট ওম্যান ব্লাড স্ট্রিম সার্কুলেট টু দ্য ফেটাস বাই ক্রসিং দ্য প্ল্যাসেন্টা। অর্থাৎ অ্যালকোহল যখন প্রেগনেন্ট মহিলারা গ্রহণ করে, স্যার কথা মায়েরা তো গ্রহণ শোনা করে। যায় না, আর 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর থাক। হ্যালো, জি স্যার, এখন শুনতে পাচ্ছি, আপনি পড়ানো শুরু করলে আর শুনতে পাই না। আচ্ছা এটুকু পড়িয়ে নি, এই যে দুইটা জিনিস জি পড়িয়ে নি, স্যার। তারপরে ছেড়ে দিব। জি স্যার, ওকে। হ্যাঁ, তারপরে তারপরে লেখা আছে অ্যালকোহল ইন এ প্রেগনেন্ট ওম্যান ব্লাড স্ট্রিম সার্কুলেট টু দ্য ফেটাস বাই ক্রসিং দ্য প্লাসেন্টা। অর্থাৎ অ্যালকোহল যে মায়েরা গ্রহণ করে তাদের রক্তক্ষরণ হয়। হ্যাঁ, ফেটাসে রক্তক্ষরণ হয়, ফেটাস থেকে রক্তক্ষরণ হয়। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা আমরা এক সময় মায়ের পেটে একটা প্যাকেটের মতো একটা জায়গায় ছিলাম। সেই জায়গাটা অনেক সময় ফেটে যায়। ফেটে গেলে ব্লাড স্ট্রিম হয়, অর্থাৎ রক্তক্ষরণ হয়। এটা খুবই বিপজ্জনক, অনেক মায়েরা এক্ষেত্রে মারা যায়। এক্ষেত্রে মারা যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের মায়েরা যদি অতিরিক্ত পরিমাণ কাজ করে, ভারী কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু প্লাসেন্টা ক্রসিং করে, বুঝছো? অতএব অ্যালকোহল এর জন্য মূল দায়ী। তো আমাদের দেশের মায়েরা তো সাধারণত সেটা করে না, করে অতিরিক্ত কাজ। তারপর 3 নম্বর বলছে দি অ্যালকোহল ইনহিবিটস ইনস্ট্যান্ট গ্রোথ অফ পোস্ট্যান্টাল ডেভেলপমেন্ট। মানে যেটা বলতেছে যে মেমোরি, হার্ট, বা যেটাকে বলা হয় যে কি বলে, আহ, পুষ্ট, মানে যে বাচ্চাটা যে সুন্দরভাবে তৈরি হবে, সেই জিনিসটাতে বাধাগ্রস্ত হয়। তারপরে দেয়ার দ্য অ্যালকোহল ক্রসড দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই অ্যালকোহল যখন ব্লাডে যায়, ব্রেন ব্যারিয়ার, ব্রেন মানে ধ্বংস করে, অ্যান্ড ইন্টারফেয়ার্স উইথ দ্য অ্যাবিলিটি অফ দ্য ফেটাস টু রিসিভ significant oxygen and nourishment for normal cell development in the brain, heart and other body or স্যার আমরা এই টার্মস গুলোর স্যার মানে জানি না স্যার। এখানে এখানে দেখো যে ব্রেন ব্রেন ব্যারিয়ার মানে ব্রেনটা কি হয়, ড্যামেজের দিকে চলে যায়, কথাটা বুঝছো? তারপরে দেখো ইন্টারফেস উইথ দ্য অ্যাবিলিটি অফ দ্য ফেটাস। ফেটাস মানে হচ্ছে আমাদের এই যে মায়েদের একটা অঙ্গ, কথাটা বুঝছো? ফেটাস তোমরা জানো মনে হয়। ফেটাসটা বলা হয় টু রিসিভ সিগনিফিকেন্ট অক্সিজেন, মানে সিগনিফিকেন্ট অক্সিজেন মানে কি, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারে না, অ্যান্ড
nourishment for normal cell, মানে সেলগুলো সঠিকভাবে কাজ করতে পারে না টু ডেভেলপ দ্য ব্রেন, ব্রেনের উন্নতির জন্য সেলগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। হার্ট অ্যান্ড হার্ট অ্যান্ড স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আর আপনার মাইক থেকে স্যার বিটিভি চ্যানেলের মতো আওয়াজ করতেছে। আওয়াজ করতেছে ইয়েস স্যার, কান বিটিভি স্যার চ্যানেলের জ্বালাপালা হয়ে গেছে স্যার। আচ্ছা বাদ দাও আজকে তাইলে, আগামী ক্লাসে যদি উপস্থিত থাকি ইনশাল্লাহ ফিজিক্যালি ক্লাস নিব, আর এই অনলাইন ক্লাস ভালো লাগে না। জি স্যার, ফিজিক্যালি স্যার ক্লাস হবে তাহলে স্যার নেক্সট টাইম। নেক্সট দোয়া টাইম করেন যেন কলেজে অনলাইন, আসতে পারি। দোয়া করো সবাই আসবে কিন্তু সেদিন। হ্যাঁ, জি ওকে স্যার। সবাই সবাই আসবা। ঠিক আছে, আচ্ছা স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা স্যার 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 আমরা রেগুলাররা কি স্যার ইভিনিং এ জয়েন করবো নাকি আমাদের আলাদা ক্লাস দিবেন? না রেগুলারই, না আলাদা আলাদা ক্লাস হবে তোমাদের, ও রেগুলারদের আলাদা, আচ্ছা, ইভেন্টদের আলাদা। ওকে স্যার, এটা ওকে স্যার। ডিপার্টমেন্টাল হেডদের কাছ থেকে একটু জেনে নিও। জি স্যার, আমি যোগাযোগ করছি, এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। ওকে স্যার, থ্যাংক ইউ অ্যাজ ওয়েল স্যার।